আজকের ক্লাসে আমরা ভারতের ড্রেনেজ সিস্টেম বা ভারতের জল নির্গম ব্যবস্থা সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। ঠিক আছে, দেখো এই টপিকটি এতটাই ইম্পর্ট্যান্ট। এই টপিক থেকে এখান থেকে এসএলএসটি জিওগ্রাফিতে প্রশ্ন তো আসেই, এছাড়াও WBCS আইএএস সহ বহু চাকরির পরীক্ষাতে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো বিষয়টি আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং বোঝানোর সঙ্গে সঙ্গে কোন চাকরির পরীক্ষাতে এই টপিক থেকে কোন চাকরির পরীক্ষাতে কি প্রশ্ন এসেছিল সেগুলোও বলে যাব। তোমরা পর খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে এবার আমরা শুরু করি। দেখো, ভারতের নদীগুলির উৎপত্তি স্থল অনুযায়ী ভারতের রিভার সিস্টেম বা ভারতের ড্রেনেজ সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেখো হিমালয়ান রিভার সিস্টেম, আরেকটা হচ্ছে পেনিনসুলার রিভার সিস্টেম। ঠিক আছে, তো এই হিমালয়ান রিভার সিস্টেম মানে বুঝতেই পারছো কি, হিমালয় পর্বত থেকে উৎপন্ন নদীগুলি, তাই তো এই রিভার সিস্টেমের মধ্যে পড়বে। তাই তো কি কি, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং এদের বিভিন্ন উপনদী এবং শাখা নদী, তাই তো। আর পেনিনসুলার রিভার সিস্টেম, তো এই পেনিনসুলার রিভার সিস্টেমের মধ্যে কোন নদীগুলো পড়বে, যেগুলো মধ্য ভারতের উচ্চভূমি বা উপদ্বীপীয় ভারত থেকে নদীগুলি উৎপত্তি লাভ করেছে। তাই তো কি কি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নর্মদা, তাপ্তি। তো এই নদীগুলো কি এই পেনিনসুলার রিভার সিস্টেমের অন্তর্গত। আবার দেখো, পতিত স্থল অনুযায়ী ভারতের ড্রেনেজ সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বে অফ বেঙ্গল ড্রেনেজ সিস্টেম, আরেকটা হচ্ছে অ্যারেবিয়ান সি ড্রেনেজ সিস্টেম। ঠিক আছে, দেখো তো ভারতের যে নদীগুলো বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে সেই নদীগুলো এই বে অফ বেঙ্গল ড্রেনেজ সিস্টেমের অন্তর্গত। তাই তো। আর বঙ্গোপসাগরে ভারতের কোন কোন নদী পতিত হয়েছে আমরা জানি, তাই তো। কোনগুলো, এই গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। তাই তো, তার মানে এই নদীগুলো কি বে অফ বেঙ্গল ড্রেনেজ সিস্টেমের অন্তর্গত। এগুলো প্রধান নদী, এগুলো ছাড়াও আরও কি বহু ছোট নদী আছে। ঠিক আছে, দেখো। আর এই অ্যারেবিয়ান সি ড্রেনেজ সিস্টেম মানে যেসব নদী আরব সাগরে পতিত হয়েছে সেই নদীগুলো এই অ্যারেবিয়ান সি ড্রেনেজ সিস্টেমের অন্তর্গত। কোন কোন প্রধান নদী, দেখো এই সিন্ধু, তাই তো, আর এই নর্মদা, তাপ্তি, তাই তো, আরও আছে মাহি, সবরমতী। এগুলো কি আরব সাগরে পতিত হয়েছে, তাই তো। তাহলে এগুলো কি এই অ্যারেবিয়ান সি ড্রেনেজ সিস্টেমের অন্তর্গত। এবার যদি জিজ্ঞেস করি যে হিমালয়ান রিভার সিস্টেমের অন্তর্গত কোন নদী, হিমালয়ান রিভার সিস্টেমের অন্তর্গত কোন নদী এই অ্যারেবিয়ান সি ড্রেনেজ সিস্টেমের অন্তর্গতও হবে। কোন নদী, এই সিন্ধু নদ, তাই তো। সিন্ধু নদ উৎপত্তি অনুযায়ী কি হিমালয়ান রিভার সিস্টেমের অন্তর্গত, তাই তো। আর পতনস্থল অনুযায়ী কি, পতনস্থল অনুযায়ী অ্যারেবিয়ান সি ড্রেনেজ সিস্টেমের অন্তর্গত। এবার দেখো যে কোন জলবিভাজিকা বা ওয়াটারশেড এই বে অফ বেঙ্গল ড্রেনেজ সিস্টেম এবং অ্যারাবিয়ান সি ড্রেনেজ সিস্টেমকে পৃথক করেছে। তোমরা ছবিতে লক্ষ্য করো, দেখো দক্ষিণে কন্যাকুমারিকা থেকে পশ্চিমঘাট পর্বত হয়ে বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত হয়ে উত্তরে প্রায় শিবালিক পর্যন্ত এই যে লাল রঙের এই জলবিভাজিকাটি এই অ্যারাবিয়ান সি ড্রেনেজ সিস্টেম এবং বে অফ বেঙ্গল ড্রেনেজ সিস্টেমকে পৃথক করেছে। দেখো এর মোট দৈর্ঘ্য প্রায় 2736 কিলোমিটার। এবার তোমরা এই বোর্ডের ম্যাপে লক্ষ্য করো, দেখো এই হচ্ছে সেই জলবিভাজিকা, ঠিক আছে, যার দৈর্ঘ্য 2736 কিলোমিটার, যা কি করেছে এই বে অফ বেঙ্গল ড্রেনেজ সিস্টেম এবং অ্যারাবিয়ান সি ড্রেনেজ সিস্টেমকে পৃথক করেছে। তাই তো, দেখো তাহলে এই জলবিভাজিকার পূর্ব দিকের অংশ, ভারতের এই জলবিভাজিকার পূর্ব দিকের অংশ, এই সমগ্র অংশ, তো এই সমগ্র অংশের জল, পূর্ব দিকের সমগ্র অংশের জল কি হয়, ড্রেন্ড হয় কি বিভিন্ন নদীর মাধ্যমে, কোথায়, বঙ্গোপসাগরে। আর এই যে এইটুকু এলাকা ভারতের পূর্ব দিকের, মানে এই জলবিভাজিকার পূর্ব দিকের এইটুকু এলাকা মানে হচ্ছে 77%। তো ভারতের মোট আয়তনের 77% এলাকার জল, তাই তো, ড্রেন্ড হয় কোথায়, বঙ্গোপসাগরে ড্রেন্ড হয়। তাই তো, তার মানে ভারতের মোট আয়তনের কত, 77% এই বে অফ বেঙ্গল ড্রেনেজ সিস্টেমের অন্তর্গত। ঠিক আছে, আবার দেখো তাহলে এই জলবিভাজিকার পশ্চিম দিকের এই যে এইটুকু অংশ মানে
23%, তাই তো? তাহলে মাত্র 23% এলাকার জল, তাই তো, কোথায় ড্রেন হয়? আরব সাগরে ড্রেন হয়, তাই তো? তার মানে ভারতের মোট আয়তনের কত? 23% এলাকা। 23% এলাকা কি এই অ্যারেবিয়ান সি ড্রেনেজ সিস্টেমের অন্তর্গত, ঠিক আছে? তো এটা গেল আয়তনের সাপেক্ষে। এবার যদি জল প্রবাহের পরিমাণের সাপেক্ষে বলি, যে ভারতের উপর দিয়ে যত জল ড্রেন হয় গিয়ে সমুদ্রে মেশে, তার 90% জল, 90% জল, তার 90% জল এই বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। মানে ভারতের উপর দিয়ে বিভিন্ন নদী উপনদী শাখা নদীর মাধ্যমে যত জল প্রবাহিত হয়, তার 90% জল গিয়ে পতিত হয় কোথায়? বঙ্গোপসাগরে। আর মাত্র 10% জল, ভারতের উপর দিয়ে প্রবাহিত নদী যত জল বহন করে তার মাত্র 10% জল গিয়ে মিলিত হয় কোথায়? আরব সাগরে। এরপর দেখো, রিভার ক্যাচমেন্ট এরিয়া এবং ধারণ অববাহিকার আয়তনের ভিত্তিতে ভারতের ড্রেনেজ সিস্টেমকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। কিরকম দেখো, একটা হচ্ছে বৃহৎ বা প্রধান নদী অববাহিকা, আর একটা মাঝারি নদী অববাহিকা, আর একটা ছোট নদী অববাহিকা, ঠিক আছে? দেখো, তো এই রিভার ক্যাচমেন্ট এরিয়া এবং রিভার বেসিন মানে নদীর ধারণ অববাহিকা কি এবং নদীর অববাহিকা কি, নিশ্চয়ই তোমরা জানো, তাই কি না? সকলেই জানো। তো যদি কেউ না জেনে থাকো, মানে জানো ঠিকই, যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাদের জন্য আবার বলছি। দেখো দেখো কিরকম, মনে করো এই একটা প্রধান নদী, এই প্রধান নদী প্রবাহিত হচ্ছে, হয়ে গিয়ে এই মোহনা সমুদ্রে গিয়ে মিশছে, এর সঙ্গে এই উপনদীগুলো এসে মিলিত হচ্ছে, তাই তো? তাহলে এই যে নদী, প্রধান নদী, উপনদী, এই দুটো উপনদী, প্রধান নদী আর এটা শাখা নদী, তাই তো? তো এই নদী, মূল নদী, উপনদী এবং শাখা নদী যতটা এলাকার ভূপৃষ্ঠের যতটা এলাকার জল বয়ে নিয়ে যাচ্ছে, বৃষ্টির জল, বরফ গলা জল ভূপৃষ্ঠের যতটা এলাকার জলকে ড্রেন করছে, বয়ে নিয়ে যাচ্ছে, গোটা এলাকাটাকে বলা হয় এই প্রধান নদীটার অববাহিকা। কিরকম দেখো, মনে করো যে এইটুকু এলাকার এই পুরো এলাকার বৃষ্টির জল বা বরফ গলা জল এই নদীগুলোর দ্বারা ড্রেন্ড হয়ে সমুদ্রে গিয়ে মিশছে। তাহলে এই গোটা এলাকাটাই হচ্ছে এই নদীটার অববাহিকা, ঠিক আছে? আর দেখো, এই নদীর উৎস অঞ্চলে দেখো অনেকগুলি জলধারা কি হচ্ছে? একসঙ্গে মিলিত হয়ে একটা মূল নদীর এই নদীটা সৃষ্টি হচ্ছে, তাই তো? তো এই যে উৎস অঞ্চলের, মনে করো এইটুকু এলাকার, উৎস অঞ্চলের এইটুকু এলাকার জল ড্রেন্ড হয়ে, এইটুকু এলাকার জল ড্রেন হয়ে বা প্রবাহিত হয়ে বিভিন্ন শাখায় বিভিন্ন ধারায় প্রবাহিত হয়ে গিয়ে একটা মূল নদীর উৎপত্তি হচ্ছে। তো যতটুকু এলাকার বৃষ্টির জল বা বরফ গলা জল দিয়ে একটা মূল নদীর উৎপত্তি হচ্ছে, এই এলাকাটাকে বলা হয় ধারণ অববাহিকা বা রিভার ক্যাচমেন্ট এরিয়া, ঠিক আছে? তাহলে এই গোটা এলাকাটা হচ্ছে কি রিভার বেসিন বা নদী অববাহিকা, তাই তো? আর এই উৎস অঞ্চলের এইটুকু অববাহিকা কি রিভার ক্যাচমেন্ট এরিয়া, ঠিক আছে? দেখো, তো এই যে প্রধান নদী অববাহিকা, দেখো যে বৃহৎ বা প্রধান নদী অববাহিকা, তো এই যেসব নদী অববাহিকাগুলির আয়তন 20,000 বর্গ কিলোমিটারের বেশি, সেগুলোকে বলা হয় প্রধান বা বৃহৎ নদী অববাহিকা, ঠিক আছে? ভারতে এরকম 14টি নদী অববাহিকা আছে। তাহলে ভারতে বৃহৎ বা প্রধান নদী অববাহিকা কয়টি আছে? 14টি। খুব ভালো করে মনে রাখবে। এর মধ্যে গঙ্গা নদীর অববাহিকা হচ্ছে ভারতের মধ্যে বৃহত্তম। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, কোন নদীর অববাহিকা ভারতের মধ্যে বৃহত্তম? তাহলে গঙ্গা নদীর অববাহিকা ভারতের মধ্যে বৃহত্তম, যার আয়তন প্রায় 10,80,000 বর্গ কিলোমিটার, ঠিক আছে? এরপর দেখো, মাঝারি নদী অববাহিকা, মানে যে নদীর অববাহিকার আয়তন এই 20,000 থেকে 20,000 বর্গ কিলোমিটার, যেসব নদী অববাহিকার আয়তন 2000 থেকে 20,000 বর্গ কিলোমিটার, তাদের বলা হয় মাঝারি নদী অববাহিকা। ভারতে এরকম 44টি নদী অববাহিকা আছে, ঠিক আছে? আর দেখো, যেসব নদীর অববাহিকার আয়তন এই 2000 বর্গ কিলোমিটারের কম, 2000 বর্গ কিলোমিটারের কম, তাদের বলা হয় ছোট নদী অববাহিকা। ভারতে এরকম অসংখ্য নদী অববাহিকা
আছে। নদীর অববাহিকা ধারণাটি ক্লিয়ার করার জন্য তোমরা এই ছবিটা লক্ষ্য করো। দেখো, এটা হচ্ছে এই প্রধান নদীটার অববাহিকা। দেখো, চারদিকে লাল কালার দিয়ে বর্ডার করা আছে। এই লাল কালার দিয়ে সীমানা পর্যন্তই হচ্ছে এই নদীটার অববাহিকা। এবার দেখো, গঙ্গা নদীর অববাহিকাই যেহেতু ভারতের বৃহত্তম নদী অববাহিকা, তাই আজকের ক্লাসে আমরা এই গঙ্গা নদী কিভাবে জলকে ড্রেন করছে, মানে গঙ্গা নদী কিভাবে তার বিভিন্ন উপনদী শাখা নদীর মাধ্যমে জলকে কিভাবে ড্রেন করছে সেই বিষয়ে ডিটেলসে জানবো। অর্থাৎ গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে ডিটেলসে জানবো। ঠিক আছে? দেখো, আমরা জানি যে গঙ্গা হচ্ছে ভারতের প্রধান নদী, ভারতের দীর্ঘতম নদী এবং ভারতের জাতীয় নদী, তাই তো? আর কি দেখো, এই যে গঙ্গা নদী কিন্তু হিমালয় পর্বত সৃষ্টির আগেও বা হিমালয় পর্বত উৎপত্তির আগেও প্রবাহিত হতো। ঠিক আছে? আর এই জন্য গঙ্গাকে পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেড রিভার বলা হয়। ঠিক আছে? দেখো, তো গঙ্গা হিমালয় পর্বত উৎপত্তির আগেও প্রবাহিত হতো। এবার হিমালয় পর্বত উৎপত্তি হয়েছে, তবু গঙ্গা নদী কী করেছে? তার প্রবাহ পথ বজায় রেখেছে, তাই তো? কীভাবে বজায় রেখেছে? দেখো, মনে করো এই হিমালয় পর্বত উৎপত্তির আগে মনে করো গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে। ঠিক আছে? এবার আমরা জানি হিমালয় কি ভঙ্গির পর্বত, তাই তো? দুদিক থেকে পার্শ্বচাপ আসার দরুন কি হয়েছে? পার্শ্বচাপ আসার দরুন এই পলিস্তরে ভাঁজ পড়ে এরকম কি ভঙ্গির পর্বতের বা হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তো এই হিমালয় পর্বত সৃষ্টি হওয়া সত্ত্বেও কি গঙ্গার গতিপথ কি এখানে ভাঁজ পড়লে এরকম ভাঁজ পড়া সত্ত্বেও গঙ্গার গতিপথ কি মনে হয় কি রুদ্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তাই কি না? কিন্তু তা তো হয়নি, গঙ্গা এখনও প্রবাহিত হচ্ছে। কেন? দেখো, তার কারণটা হচ্ছে, আমি খুব সহজ উদাহরণ দিয়ে বলি। দেখো, যে এই যে হিমালয় পর্বত একদিনও তো আর উত্থান হয়নি, তাই কি না? একদিনে উত্থান হয়নি, বহু কোটি কোটি বছর লেগেছে, এই তো উত্থিত হতে। ফলে একদিকে হিমালয় পর্বতের উত্থান হচ্ছে, আর কি হচ্ছে বলো তো? হিমালয় পর্বতের উত্থান হচ্ছে, আর গঙ্গা নদী তার নিম্নক্ষয়ের মাধ্যমে তার গতিপথ বজায় রেখেছে। অনেকটা কীরকম, মনে করো একটা আপেলকে যদি আমি ছুরি দিয়ে কাটি, ঠিক আছে? মনে করো এটা ছুরি আর আমার হাতে একটা আপেল আছে, এই তো? এবার আমি কি করতে পারি? ধরো ছুরিটা একই জায়গায় রাখলাম আর নিচের হাতটাকে উপরের দিকে চাপ দিলাম, মানে আপেলটাকে নিচ থেকে উপরের দিকে চাপ দিলাম, তবু আপেলটা কাটবে, তাই কি না? ছুরিটা একই জায়গায় থাকলো, তাহলে এই ছুরিটা মনে করো গঙ্গা নদী আর আপেলটা হিমালয় পর্বত, তাহলে হিমালয় পর্বতটা উঠছে আর ছুরিটা কি করছে? নিচে কাটছে, তাই তো? কেটে তার গতিপথ বজায় রাখছে। ঠিক একই রকমভাবে গঙ্গা নদী তার গতিপথ বজায় রেখেছে, তাই তো? তাহলে গঙ্গা নদী কি হিমালয় পর্বত সৃষ্টির আগেও গঙ্গা নদীর কি প্রবাহিত হতো। দেখো, এই স্বাভাবিক মানে এই সহজ জায়গা থেকেই কিন্তু একবার পরীক্ষাতে WBCS পরীক্ষায় প্রশ্ন ছিল। কীরকম প্রশ্ন ছিল? দেখো, 2016 সালের WBCS পরীক্ষায় প্রশ্ন ছিল যে নিচের কোন নদীটি হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে? এ শতদ্রু, বি গঙ্গা, সি বিপাশা, ডি ইরাবতী। তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে? বি গঙ্গা। এবার আমরা দেখে নিই, চলো গঙ্গা নদী কিভাবে উৎপত্তি হয়েছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কিভাবে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে? দেখো, তোমরা ভারতের মানচিত্রে দেখবে যে উত্তরাখণ্ড রাজ্যের মনে করো এটা উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয়। ঠিক আছে? তো এই কুমায়ুন হিমালয়ের, উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয়ের উত্তরকাশী জেলায় এসে গঙ্গোত্রী হিমবাহ গলে যায়। কি বলছি? গঙ্গোত্রী হিমবাহ গলে যায়। তো এই গঙ্গোত্রী হিমবাহের বরফ গলা জল একটা গুহার ভিতর দিয়ে বেরিয়ে আসে। তোমরা ছবিতে লক্ষ্য করো, এই গুহার ভিতর দিয়ে বেরিয়ে আসে। আর এই গুহাটা দেখতে কেমন? অনেকটা গরুর মুখের মতো, এই জন্য এই গুহাটাকে বলছে গোমুখ গুহা। ঠিক আছে? তারপরে গঙ্গোত্রী হিমবাহের বরফ গলা জল এই গোমুখ গুহা দিয়ে বেরিয়ে আসছে। ঠিক আছে? মনে করো এই জল বেরিয়ে আসছে, একটা জলধারা বা নদীর সৃষ্টি করছে। তো এই যে জলধারা বা নদীর সৃষ্টি করছে, এই নদীটার নাম হচ্ছে, মনে করো এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী। আবার দেখো, এই অংশটা মনে করো উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয়। কি বলছি? গাড়োয়াল হিমালয়। এবার এই গাড়োয়াল হিমালয়ে শতপথ নামে একটি হিমবাহ প্রবাহিত হয়ে গলে যায়। ঠিক আছে? তো এই শতপথ হিমবাহের বরফ গলা জল দিয়েই এই গাড়োয়াল হিমালয় থেকে
একটা নদীর সৃষ্টি হয়, এরকম একটা নদীর সৃষ্টি হয়। ঠিক আছে, এই নদীটি বদ্রীনাথ ধামের পাশ দিয়ে প্রবাহিত হয়। এই নদীটির নামই হচ্ছে অলকানন্দা। তো এই নদীটির নাম অলকানন্দা। তাহলে অলকানন্দা নদী গাড়োয়াল হিমালয়ের শতপথ হিমবাহের বরফ গলা জল দিয়ে তৈরি হচ্ছে, বদ্রীনাথ ধামের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই তো? প্রবাহিত হয়ে এই অলকানন্দা এখানে এসে এটা মনে করো দেবপ্রয়াগ, এখানে এসে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়। ঠিক আছে, কি বলছি? দেবপ্রয়াগে, উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে এসে মিলিত হয়। এবার মিলিত হয়ে এই মিলিত ধারা তখন গঙ্গা নামে প্রবাহিত হয়। ঠিক আছে, তো এখান থেকে কি প্রশ্ন হতে পারে দেখো, যে কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম গঙ্গা? তাহলে কোন কোন নদী? এটা কি ভাগীরথী, এটা অলকানন্দা, তাই তো? ভাগীরথী আর অলকানন্দা নদীর মিলিত প্রবাহের নাম গঙ্গা। আর কি প্রশ্ন হতে পারে, যে ভাগীরথী ও অলকানন্দা কোন স্থানে মিলিত হয়? কোন স্থানে মিলিত হয়? দেবপ্রয়াগে এসে মিলিত হয়। আর এই প্রয়াগ মানে কি বলতো? এই প্রয়াগ মানে হচ্ছে মিলনস্থল। ক্লিয়ার? দেখো, তো এবার দেখো, এই যে ভাগীরথী আর এই যে অলকানন্দা, যদি জল প্রবাহের বিচারে বলি, তাহলে এই অলকানন্দার কিন্তু জল প্রবাহের পরিমাণ বেশি, ভাগীরথীর কিন্তু জল প্রবাহের পরিমাণ কম। তাহলে আমি এখান থেকে গঙ্গা বলছি, তাই তো? এখান থেকে এর পর থেকে নদীটার নাম হয়েছে গঙ্গা। তো প্রশ্ন যখন হয় যে গঙ্গার উৎপত্তি কোথায়, আমরা তখন কি বলি? যে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, তাই তো? তার মানে এই ভাগীরথীটা থেকে কিন্তু ভাগীরথীটার উৎসটাকেই কি গঙ্গার উৎস ধরা হয়। দেখো, যদিও অলকানন্দা নদীর জল প্রবাহের পরিমাণ বেশি, তথাপি মনে রাখবে মাইথোলজি অনুযায়ী এই ভাগীরথী নদীটাকেই কিন্তু মূল আসল গঙ্গা বলে ধরা হয়। ঠিক আছে, তো এরকম কিন্তু কখনোই বলা হয় না যে গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে এখান থেকে, গাড়োয়াল হিমালয়ের শতপথ থেকে। তাহলে গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে? গঙ্গা নদীর উৎপত্তি কি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। ঠিক আছে, এবার দেখো, এবার এই যে অলকানন্দা নদী, এই অলকানন্দা নদীর যে জল প্রবাহের পরিমাণ বেশি, তার কারণ কি? দেখো, যে এই অলকানন্দা নদীতে অনেকগুলি উপনদী এসে মিলিত হয়। ঠিক আছে, কি কি সেই উপনদী? দেখো, এই যে এই নদীটার নাম ধৌলি গঙ্গা। এই ধৌলি গঙ্গা এসে অলকানন্দার সাথে মিলিত হচ্ছে। ঠিক আছে, আর যেখানে মিলিত হচ্ছে ধৌলি গঙ্গা, যেখানে অলকানন্দার সাথে মিলিত হচ্ছে, তার নাম বিষ্ণুপ্রয়াগ। ঠিক আছে, আবার দেখো, এই যে এই নদীটার নাম নন্দাকিনী। এই নদীটা এসে অলকানন্দার সাথে মিলিত হচ্ছে, যেখানে মিলিত হচ্ছে তার নাম নন্দপ্রয়াগ। আর প্রয়াগ মানে আগেই বলেছি, প্রয়াগ মানে কি মিলনস্থল, তাই তো? আবার দেখো, এই যে এই নদীটা, এটা পিণ্ডার নদী। এই পিণ্ডার নদী এসে অলকানন্দার সাথে এখানে মিলিত হচ্ছে। তো এই পিণ্ডার নদী যেখানে অলকানন্দায় মিলিত হচ্ছে তার নাম কর্ণপ্রয়াগ। ঠিক আছে, আর এই যে এই নদীটা, এটার নাম মন্দাকিনী। দেখো, এইটা হচ্ছে নন্দাকিনী আর এটার নাম মন্দাকিনী। এই মন্দাকিনী নদী যেখানে এসে মিলিত হচ্ছে তার নাম রুদ্রপ্রয়াগ। ঠিক আছে, তো এই যে পঞ্চপ্রয়াগ, পাঁচটা প্রয়াগ, আর এটা কি দেবপ্রয়াগ, তাই তো? এই পাঁচটা প্রয়াগ কিন্তু হিন্দুদের কাছে, হিন্দু ধর্মে বা হিন্দুদের কাছে পবিত্র স্থান, পবিত্র তীর্থক্ষেত্র। ঠিক আছে, তো পঞ্চপ্রয়াগ বা পাঁচটা প্রয়াগ কি কি? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং এটা দেবপ্রয়াগ। আবার দেখো, এই যে ভাগীরথী নদী, এই ভাগীরথী নদীতে কি হচ্ছে, এদিক থেকে একটা ছোট নদী এসে ভাগীরথী নদীতে মিলিত হয়েছে, যার নাম, এই নদীটার নাম ভিলানগঙ্গা। ঠিক আছে, তো উত্তরাখণ্ডে এই ভিলানগঙ্গা নদী যেখানে এসে ভাগীরথী নদীর সাথে মিলিত হয়েছে, মিলিত স্থানে এখানে একটা নদী বাঁধ বা ড্যাম তৈরি করা হয়েছে, যার নাম তেহরি ড্যাম। তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে তেহরি ড্যাম। ঠিক আছে, দেখো, তো এই তেহরি ড্যাম ভারতের উচ্চতম নদী বাঁধ, ভারতের উচ্চতম বাঁধ বা ড্যাম। ঠিক আছে, যার উচ্চতা 260.5 মিটার। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে ভারতের উচ্চতম বাঁধ বা ড্যামের নাম কি? তাহলে উত্তর কি হবে? তেহরি ড্যাম। প্রশ্ন হতে পারে ভারতের উচ্চতম নদী বাঁধ বা ড্যাম কোন নদীতে অবস্থিত? কোন নদীতে? ভাগীরথী নদীতে
অবস্থিত। ঠিক আছে, আবার দেখো এই তেহরি ড্যাম যেখানে আছে তার থেকে 26 কিলোমিটার নিচে, 26 কিলোমিটার দক্ষিণে আরেকটা ড্যাম দেওয়া হয়েছে ভাগীরথী নদীর উপরে, যার নাম কোটেশ্বর ড্যাম। এটাও কিন্তু প্রশ্ন হতে পারে যে কোটেশ্বর ড্যাম কোন নদীতে অবস্থিত। তো কোটেশ্বর বাঁধ বা কোটেশ্বর ড্যাম কি ভাগীরথী নদীতে অবস্থিত। এবার দেখো তাহলে এই অলকানন্দা আর ভাগীরথী এই দেবপ্রয়াগে মিলিত হওয়ার পর গঙ্গা নামে প্রবাহিত হচ্ছে, তাই তো? গঙ্গা নামে প্রবাহিত হয়ে এটা মনে করো হরিদ্বার, এই হরিদ্বারে এসে এই গঙ্গা নদী সমতল ভূমিতে মিশেছে। তার মানে এই হরিদ্বার পর্যন্ত, এই উৎস থেকে এই হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদী পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর এই উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা নদীর গতিপথের দৈর্ঘ্য প্রায় 280 কিলোমিটার। তার মানে এই উৎস থেকে হরিদ্বার পর্যন্ত এই 280 কিলোমিটার গতিপথ গঙ্গার কি উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ। এবার আমরা দেখে নিয়ে চলো যে গঙ্গা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, দেখো গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য 2525 কিলোমিটার। এটা কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন পেতে পারো। ঠিক আছে, দেখো তো এখানে এই যে 2525 কিলোমিটার মানে হচ্ছে, দেখো এই গঙ্গা নদী। ঠিক আছে, তো গঙ্গা নদী এই প্রবাহিত হয়ে, দেখো আমরা জানি যে পশ্চিমবঙ্গের ধুলিয়ানের কাছে গঙ্গার দুটা শাখায় ভাগ হয়েছে। মূল শাখা পদ্মা নামে কি বাংলাদেশে প্রবেশ করেছে, তাই তো? আর আরেকটা শাখা ভাগীরথী হুগলি নামে কি পশ্চিমবঙ্গের মাঝ বরাবর দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তো এই উৎস থেকে গঙ্গার এই ভাগীরথী হুগলি সহ এটার মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। ঠিক আছে, এবার দেখো কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তোমরা এই ম্যাপটা ভালো করে দেখো। এটা উত্তরাখণ্ড, এটা উত্তরপ্রদেশ, নেপাল, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, এই রাজ্যগুলো। তো গঙ্গা দেখো তাহলে এই উত্তরাখণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, মানে উত্তরাখণ্ড রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই উত্তরাখণ্ড রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য 310 কিলোমিটার। ঠিক আছে, এরপরে দেখো এই উত্তরপ্রদেশের মধ্য দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে। উত্তরপ্রদেশে গঙ্গার দৈর্ঘ্য সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশে গঙ্গার মোট দৈর্ঘ্য 1140 কিলোমিটার। এরপরে উত্তরপ্রদেশ অতিক্রম করে বিহারে প্রবেশ করেছে, এই বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। বিহারে গঙ্গার মোট দৈর্ঘ্য 445 কিলোমিটার। ঠিক আছে, এরপরে দেখো এই পশ্চিমবঙ্গে গঙ্গার মোট দৈর্ঘ্য 520 কিলোমিটার। ঠিক আছে, তো এটা কিন্তু এই গঙ্গা, মূল গঙ্গা আর ভাগীরথী হুগলি সহ। মনে রাখবে পশ্চিমবঙ্গে মূল গঙ্গার মোট দৈর্ঘ্য মাত্র 20 কিলোমিটার, মানে এখান থেকে এইটুকু মাত্র 20 কিলোমিটার। ঠিক আছে, 520 কি এই মূল গঙ্গা সহ ভাগীরথী হুগলি নিয়ে 520 কিলোমিটার। ঠিক আছে, তো দেখো তো এখানে আর বাকি হচ্ছে 70 কিলোমিটার। এই 70 কিলোমিটার পথ দেখো গঙ্গা এই কিছুটা বিহার আর উত্তরপ্রদেশের সীমানা বরাবর প্রবাহিত হয়েছে, তাই তো? কিছুটা বিহার আর ঝাড়খণ্ডের সীমানা বরাবর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর কিছুটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। তো এই বিহার উত্তরপ্রদেশ, বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমানা বরাবর মোট 70 কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে। এই মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। তোমরা যোগ করে দেখিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে গঙ্গার গতিপথের দৈর্ঘ্য ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি? তাহলে উত্তর কি হবে? ভারতে এই উত্তরপ্রদেশে গঙ্গার গতিপথের বা গঙ্গা নদীর দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আবার প্রশ্ন হতে পারে যে গঙ্গা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? দেখো কয়টি, এই উত্তরাখণ্ড 1, উত্তরপ্রদেশ 2, বিহার 3, পশ্চিমবঙ্গ 4। এই 4টা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই তো? আর কি বলছি, এই যে ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার মধ্য দিয়ে, মানে বিহার আর ঝাড়খণ্ডের সীমান্ত বরাবর সাহেবগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তার মানে কটা হলো? 5টা রাজ্য হলো, তাই তো? তাহলে গঙ্গা ভারতের 5টা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। দেখো 2016 সালের এই এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন সিজিএল পরীক্ষায় প্রশ্ন ছিল যে কোন নদী ভারতের 4টিরও বেশি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
অপশন ছিল এ সিন্ধু, বি ব্রহ্মপুত্র, সি গঙ্গা, ডি দামোদর। তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে, সি গঙ্গা। ঠিক আছে, এভাবে কিন্তু ডিটেলসে তোমাকে মনে রাখতে হবে। এবার আমরা দেখে নিয়ে চলো যে গঙ্গা নদীর সাথে কোন কোন উপনদী এসে মিলিত হয়েছে। ঠিক আছে, দেখো তাহলে এই হচ্ছে গঙ্গা নদী, এই তো। এবার গঙ্গা নদীর সাথে এদিক থেকেও কিছু নদী এসে মিলিত হয়েছে, এদিক থেকেও কিছু নদী গিয়ে মিলিত হয়েছে, তাই তো। তাহলে এই যে কোনটা ডান তীর কোনটা বাম তীর আমরা জানি, তাই কি না? আরো সহজ করে বললে কিরকম হয় দেখো, যে নদী যেদিকে যাচ্ছে নদীর স্রোতের সাথে যদি আমরা নৌকা নিয়ে যাই, নদীর স্রোতের সাথে যদি নৌকা নিয়ে যাই, তাহলে বাঁ হাতের দিকটা হবে বাম তীর, ডান হাতের দিকটা হবে ডান তীর। তার মানে নদীর সাথে সঙ্গে সঙ্গে গেলে এদিকটা কি বাম তীর, এদিকটা হবে ডান তীর। ঠিক আছে, দেখো তাহলে এই গঙ্গার এই ডান তীর থেকে কোন কোন উপনদী এসে মিলিত হয়েছে। ঠিক আছে, দেখো এই একটা উপনদী এসে মিলিত হয়েছে যার নাম যমুনা। ঠিক আছে, আর এই একটা উপনদী এসে মিলিত হয়েছে যার নাম সোন। তাহলে যমুনা আর সোন, এই নদীটার নাম হচ্ছে সোন নদী। ঠিক আছে, তো যমুনা আর সোন গঙ্গার ডান তীরের উপনদী। ঠিক আছে, আর এই যে যমুনা নদী, মনে রাখবে যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী, গঙ্গার দীর্ঘতম উপনদী। শুধু গঙ্গার কেন, ভারতের মধ্যে যত নদীর যত উপনদী আছে তার মধ্যে দীর্ঘতম উপনদী হচ্ছে এই যমুনা। তার মানে যদি প্রশ্ন আসে ভারতের দীর্ঘতম উপনদী কোনটি, তাহলে উত্তর হবে যমুনা। যমুনার দৈর্ঘ্য প্রায় 1376 কিলোমিটার। ঠিক আছে, আর এই যমুনা নদী কোথায় উৎপত্তি হয়েছে? যমুনা নদী এই উত্তরাখণ্ডের এই গাড়োয়াল হিমালয়ের, ঠিক আছে, গাড়োয়াল হিমালয়ে এই বান্দারপুঞ্জ শৃঙ্গে যমুনোত্রী হিমবাহ থেকে এই যমুনা নদীর উৎপত্তি হয়েছে। এই প্রবাহিত হচ্ছে দিল্লি, এখানে আছে দিল্লির উপর দিয়ে দিল্লির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে, দেখো দিল্লি আগ্রার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই গিয়ে এখানে মিলিত হয়েছে। যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম কি? এলাহাবাদ, বা বর্তমান নাম প্রয়াগরাজ, তাই তো, বর্তমান নাম প্রয়াগরাজ। তাহলে এই যমুনা কি হয়েছে? এলাহাবাদ বা প্রয়াগরাজে মিলিত হয়েছে। কার সঙ্গে? গঙ্গার সঙ্গে। ঠিক আছে, আর মাঝখানের এই জায়গাটা কি? গঙ্গা যমুনার দোয়াব। তো এই এলাহাবাদ বা প্রয়াগরাজকে কিন্তু ত্রিবেণী সঙ্গম বলা হয়। কেন বলো তো? তার কারণ হচ্ছে এখানে মনে করা হয় এখানে গঙ্গা যমুনা সরস্বতী, প্রাচীন এক নদী সরস্বতী নদী এখানে এসে মিলিত হতো। এই জন্য এটাকে এই প্রয়াগরাজ বা এলাহাবাদকে কিন্তু ত্রিবেণী সঙ্গম বলা হয়। এবার দেখো এই গঙ্গার বাম তীরের উপনদীগুলি কি কি, এদিক থেকে কোন নদী এসে মিলিত হয়েছে। ঠিক আছে, দেখো এই গঙ্গার বাম তীরের দেখো এই একটা নদী এসে মিলিত হয়েছে, এর নাম রামগঙ্গা। ঠিক আছে, এই একটা নদী এসে মিলিত হয়েছে, এর নাম গোমতী। ঠিক আছে, এই একটা নদী এসে মিলিত হয়েছে, এর নাম ঘরঘরা বা ঘাগরা। ঠিক আছে, এই একটা নদী এসে মিলিত হয়েছে, এর নাম গণ্ডক। ঠিক আছে, আবার এই একটা নদী এসে মিলিত হয়েছে, এর নাম কোশি। তার মানে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, এই নদীগুলো বাম তীরের, গঙ্গার বাম তীরের উপনদী। তোমরা কিন্তু এই নদীগুলির সিকোয়েন্সটা মনে রাখবে। এটা কি বলছি? প্রথমে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা বা ঘাগরা, গণ্ডক, কোশি। ঠিক আছে, দেখো তাহলে এই যে বাম তীরের উপনদীগুলি আছে, এই বাম তীরের উপনদীগুলির মধ্যে দীর্ঘতম ও বৃহত্তম উপনদী হচ্ছে এই ঘাগরা বা ঘরঘরা, এই নদীটা। ঠিক আছে, তো প্রশ্ন হতে পারে যে গঙ্গার বাম তীরের প্রধান উপনদী বা দীর্ঘতম উপনদী বা বৃহত্তম উপনদী কোনটি? তাহলে উত্তর কি হবে? এই ঘরঘরা বা ঘাগরা হচ্ছে গঙ্গার বাম তীরের দীর্ঘতম উপনদী, বৃহত্তম উপনদী। আবার দেখো এরকম প্রশ্ন হতে পারে যে গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, এই চারটি গঙ্গার উপনদীর মধ্যে কোনটি বিহারে গঙ্গার সাথে মিলিত হয়নি? বা প্রশ্ন হতে পারে যে এই চারটি উপনদীর মধ্যে কোন উপনদীটি উত্তরপ্রদেশে গঙ্গার সাথে মিলিত হয়েছে? দেখো তাহলে এই কোশি নদী কোথায় মিলিত হয়েছে? বিহারে মিলিত হয়েছে। গণ্ডক নদী কোথায় মিলিত হয়েছে? বিহারে মিলিত হয়েছে। ঘরঘরা নদী কোথায় মিলিত হয়েছে? বিহারে গিয়ে মিলিত হয়েছে গঙ্গার সাথে। একমাত্র এই নদীটা কি বলেছিলাম? গোমতী নদী। এই গোমতী নদী কোথায়? গঙ্গার সাথে উত্তরপ্রদেশে মিলিত হয়েছে। ঠিক আছে, বা উত্তরপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর বাকি তিনটা নদী কি বিহারে মিলিত হয়েছে। তাহলে উত্তর কি হবে?
কি এই গোমতী নদী উত্তরপ্রদেশে গঙ্গার সাথে মিলিত হয়েছে। আবার দেখো 2014 সালের WBCS পরীক্ষায় প্রশ্ন ছিল যে সোন, গোমতী, গণ্ডক, সুবর্ণরেখা এই 4টি নদীর মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? বুঝতেই পারছো কোনটি? সোন, গোমতী, গণ্ডক 3টাই গঙ্গার উপনদী, তাই তো? একমাত্র সুবর্ণরেখা গঙ্গার উপনদী নয়। আবার দেখো যদি প্রশ্ন হয় যে গঙ্গার কোন উপনদী বৃষ্টির জলে পুষ্ট, দেখো তো গঙ্গার এই যে বাম তীরের উপনদীগুলি আছে, এই রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি সবই কি বরফ গলা জলে পুষ্ট। এদিকে এই যমুনা নদী ডান তীরের, এটাও বরফ গলা জলে পুষ্ট, তাই তো? একমাত্র সোন, এই যে এই নদীটা কি বলছি সোন নদী, তাই তো? মধ্য ভারতের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়ে গঙ্গা নদীতে মিলিত হয়েছে, বিহারে গিয়ে গঙ্গা নদীতে মিলিত হয়েছে। ফলে একমাত্র এই নদীটা গঙ্গার উপনদীগুলির মধ্যে এই সোন নদী বৃষ্টির জলে পুষ্ট, ঠিক আছে? দেখো তো বিহারে গঙ্গার অববাহিকা কিন্তু বন্যা প্রবণ। বিহারে বন্যা খুব, গঙ্গা অববাহিকায় ভয়ঙ্কর বন্যা দেখা দেয় প্রায় প্রতি বছর, বর্ষাকালে ভয়ঙ্কর বন্যা দেখা দেয়। কেন বুঝতেই পারছো? তার কারণ কি? দেখো যে বিহারে দেখো কতগুলি নদী, এদিকে ঘরঘরা, গণ্ডক, কোশি বাম তীরের এই নদীগুলো মিলিত হয়েছে গঙ্গার সঙ্গে বিহারে, তাই তো? আবার ডান তীরের এই সোন নদী কি গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে বিহারে গিয়ে, তাই তো? ফলে বিহারের এই যে এই গঙ্গা অববাহিকাটা কি এরকম দুদিক থেকে ঢালু, এদিকটাও ঢালু, এদিকটাও ঢালু। ফলে এই হিমালয়ের বা নেপালের জল সব এই গঙ্গায় এসে, বিহারে এসে গঙ্গায় পড়ে। আর এই এদিককার মধ্য ভারতের উচ্চভূমি মানে ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের যে বৃষ্টির জল, সেটাও গিয়ে বর্ষাকালে কি এই বিহারে গিয়ে গঙ্গায় মিলিত হয়। আর এই জন্য বিহার হচ্ছে বন্যা প্রবণ, বিহারের গঙ্গা অববাহিকা বন্যা প্রবণ। আবার দেখো এই যে এই নদীটি বলছি, এটা কি নদী? সোন নদী, তাই তো? গঙ্গার ডান তীরের উপনদী। তো এই সোন নদী এটা কোন রাজ্য? মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে প্রথমে উত্তর এবং পরে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে বিহারে গিয়ে গঙ্গার সাথে মিশেছে এবং গঙ্গার সাথে মিশে শেষে কি বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। আবার এই অমরকণ্টক এখান থেকেই আরেকটি নদী এই উৎপত্তি লাভ করে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, এটা কি নর্মদা নদী, তাই তো? এই নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে গিয়ে আরব সাগরে মিশেছে। তার মানে অমরকণ্টক থেকে 2টা নদীর উৎপত্তি হয়েছে, সোন নদী উত্তর দিকে আর এই নর্মদা নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। দেখো এখান থেকে আইএএস 2009 সালে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা কেমন ছিল দেখো, যে নিচের কোন স্থান থেকে ভারতের 2টি গুরুত্বপূর্ণ নদীর উৎপত্তি হয়েছে, যার একটি উত্তর দিকে প্রবাহিত হয়ে অন্য একটি নদীর সঙ্গে মিশে বঙ্গোপসাগরে মিশেছে এবং অন্য নদীটি আরব সাগরে মিশেছে? তাহলে বুঝতেই পারছো কি হবে। এখানে অপশন ছিল বদ্রীনাথ, নাসিক, মহাবালেশ্বর, অমরকণ্টক। তাহলে উত্তর কি হবে? অমরকণ্টক। দেখো কতটা খুঁটিয়ে পড়তে হয় আইএএস পরীক্ষার প্রিপারেশনের জন্য। আবার দেখো এই আরেকটা নদী, দেখো এই একটা নদী গিয়ে সোন নদীর সঙ্গে মিলিত হয়েছে। তো এই নদীটার নাম হচ্ছে রিহান্দ নদী, এটার নাম রিহান্দ নদী। তার মানে সোন নদীর উপনদী হচ্ছে রিহান্দ নদী। ওকে, এই রিহান্দ নদীতে একটা ড্যাম তৈরি করা হয়েছে যার নাম রিহান্দ ড্যাম, ঠিক আছে? তো এই নদীতে ড্যাম তৈরি করার জন্য যে জলাধার তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই জলাধারটির নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পন্থ সাগর। মনে রাখবে কিন্তু, গোবিন্দ বল্লভ পন্থ সাগর, ঠিক আছে? কোথায়? রিহান্দ নদীতে রিহান্দ ড্যাম তৈরির জন্য এই জলাধারটির সৃষ্টি হয়েছে, ঠিক আছে? আর এই জলাধারটি হচ্ছে ভারতের বৃহত্তম কৃত্রিম জলাধার, ঠিক আছে? তো প্রশ্ন আসতে পারে ভারতের বৃহত্তম কৃত্রিম জলাধারের নাম কি? তার উত্তর কি হবে? গোবিন্দ বল্লভ পন্থ সাগর, ঠিক আছে? কোন নদীতে সৃষ্টি হয়েছে? তাহলে কি রিহান্দ নদীতে সৃষ্টি হয়েছে। আর রিহান্দটা কার উপনদী? রিহান্দ সোন নদীর উপনদী, ঠিক আছে? আবার দেখো এখানে যমুনার 2টি উপনদী আছে, দেখো মানে প্রধান 2টি উপনদী। এই একটা নদী আছে, এই নদী দেখো মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করে রাজস্থান হয়ে গিয়ে যমুনার সঙ্গে মিলিত হয়েছে। এর নাম চম্বল,
চম্বল নদী। ঠিক আছে, তো এই যে চম্বল নদী কিন্তু গভীর গিরিখাত সৃষ্টি করেছে, প্রায় 96 কিলোমিটার দীর্ঘ একটা গিরিখাত সৃষ্টি করেছে। ঠিক আছে, আর চম্বল অববাহিকায় ব্যাডল্যান্ড বা বনভূমি সৃষ্টির জন্য কিন্তু এই চম্বল নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আরেকটা নদী দেখো, এই মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি লাভ করে যমুনার সঙ্গে মিলিত হয়েছে, যার নাম বেতোয়া নদী। এই নদীটার নাম বেতোয়া নদী। তার মানে এই চম্বল আর বেতোয়া এই দুটা হচ্ছে কার উপনদী? যমুনার উপনদী। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি গঙ্গা নদীর জল নির্গম ব্যবস্থা। ঠিক আছে, আর দেখো পশ্চিমবঙ্গের এখানে যে নদীগুলো মিলিত হয়েছে, এটা আমার পশ্চিমবঙ্গের ক্লাসে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।